যদি আমার এই চেহারার মতো তোমার এসএসসি রেজাল্টের ভবিষ্যৎ কালো করতে না চাও, তাহলে এসএসসি 26 ব্যাচ মাস্ট এই ভিডিওটা দেখো, যে এসএসসি পরীক্ষার আগে কোন সাবজেক্টের গুরুত্ব কেমন এবং কোন সাবজেক্ট কিভাবে পড়বা। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, আমি তোমাদেরকে এই ভিডিওতে প্রত্যেকটা সাবজেক্ট বলে দিব যে এখন কিভাবে পড়তে হবে, কোনটাতে কতটুকু গুরুত্ব দিতে হবে এবং কোনটাতে কি পড়তে হবে। কোনো কোনো জিনিসে তোমাকে শুধু বই পড়তে হবে, কোনো কোনো জিনিসে তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে, কোনো কোনো জিনিসে হচ্ছে তোমাকে বই প্লাস টেস্ট পেপার দুইটাই পড়তে হবে। সো কোনটার ক্ষেত্রে কি করতে হবে, কোনটার ক্ষেত্রে বেশি এমসিকিউ সলভ করতে হবে, কোনটার ক্ষেত্রে একটু এমসিকিউ কম সলভ করলে হবে, সিকিউতে বেশি গুরুত্ব দেওয়া হবে, সব কিছু হচ্ছে ইনশাল্লাহ এই ভিডিওতে আমি বলবো। সো এই ভিডিওটা পুরোটা দেখো, আর ভিডিওতে লাইট আসতেছে। তো আমার ভিডিও দেখার পরে হচ্ছে দেখো এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গেছে। এখন আমরা হচ্ছে একটার পরে একটা সাবজেক্টে দেখবো যে আমাদের কোন সাবজেক্টটা কিভাবে অ্যাকচুয়ালি পড়া উচিত। ফার্স্টে আমরা চলে আসি বাংলা। বাংলা আমরা জানি যে দুইটা পার্ট, একটা হচ্ছে বাংলা প্রথম পত্র আর একটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, রাইট? এখন বাংলা প্রথম পত্র হচ্ছে তুমি কিভাবে পড়বা। বাংলা প্রথম, সবার আগে তোমার যেটা কাজ সেটা হচ্ছে কবিতা মুখস্থ। অনেকেই এখানে আমার সাথে দ্বিমত করবা, বাট তোমাদের মধ্যে যারা হচ্ছে এসএসসি স্টুডেন্ট আছো তারা নিশ্চয়ই আমার চেয়ে আগে এসএসসি পরীক্ষা দিয়ে আসো নি, তোমাদের আগে আমি এসএসসি পরীক্ষা দিছি। সো আমি জানি যে কিভাবে এসএসসি পরীক্ষায় বাংলায় সর্বোচ্চ নাম্বার ইনশাল্লাহ পাইতে হয়। তো বাংলা প্রথম পত্রে কবিতা মুখস্থ করলে যে জিনিসটা হবে, বাংলার কবিতা থেকে কিন্তু সরাসরি এমসিকিউ আসে, এবং যখন সৃজনশীল আসবে তখন তোমার কোনো কিছু চিন্তা করা লাগবে না, তুমি কবিতার লাইনটা জাস্ট গদ্যে লিখে দিলে তুমি অনেক নাম্বার পেয়ে যাবে। সেকেন্ড যে জিনিস সেটা হচ্ছে বইয়ের শেষে সার সংক্ষেপ বা মূল ভাব থাকে না, এই সার সংক্ষেপটা তুমি আগে পড়বা। সার সংক্ষেপ এটা আগে পড়বা, এটা গদ্য এবং পদ্য দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য। তুমি সার সংক্ষেপটা পড়বা, এটা পড়লে কি হবে, তুমি পরীক্ষার সময় যখন তোমার সিকিউ আসবে, ম্যাক্সিমাম সিকিউ দেখবা এই সার সংক্ষেপ থেকে দেয়া হয় সিকিউ। সো তুমি যদি এই সার সংক্ষেপটা পড়ো, তুমি ইনশাল্লাহ কিন্তু সিকিউর মধ্যে কি চাইছে এই জিনিসটা রিলেট করতে পারবা। অনেক সময় বলে না যে এই জিনিসটা দিয়ে দয়াবানতা বুঝাইছে বা দয়াশীলতা বুঝাইছে বা দানশীলতা বুঝাইছে, এটাকে রিলেট করো। এখন দেখা যাইতে পারে যে তোমার গদ্যের মধ্যে হয়তো দানশীলতা ওয়ার্ডটাই নেই, বাট তুমি দেখবা মূল ভাবের মধ্যে বা সার সংক্ষেপের মধ্যে কোথাও না কোথাও দানশীলতা কথাটা আছে, এই জন্যই হচ্ছে ওইটাকে দেয়া হয়েছে। বোঝা গেছে? ওকে, ফাইন। সো আমরা বাংলা প্রথম পত্রে প্রথমে যেটা করবো কবিতা মুখস্থ করবো, দেন হচ্ছে সার সংক্ষেপ পড়বো। থার্ডে আমরা যে জিনিসটা করবো, আমরা শব্দার্থগুলো রিডিং পড়বো। শব্দার্থ এটা আমরা রিডিং পড়বো। কেন এটা রিডিং পড়বো? কারণ শব্দার্থ থেকে প্রচুর এমসিকিউ হচ্ছে আমাদের পরীক্ষায় আসে, এই জন্য শব্দার্থটা মাস্ট আমাদের রিডিং পড়তে হবে। ফোর্থ স্টেজে গিয়ে আমরা কি করব, গদ্যগুলো হচ্ছে জাস্ট রিডিং পড়ব। গদ্য জাস্ট রিডিং পড়ব। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই আপনি তো বললেন যে এখানে গদ্য সবার লাস্টে বলতে, তাই না? সো গদ্য আমি কেন সবার লাস্টে পড়বো? কারণ কবিতা আর গদ্য দুইটা থেকে তো সৃজনশীল আসে। তাহলে আপনি আমাকে কবিতা মুখস্থ করতে বলতেছেন, সার সংক্ষেপ পড়তে বলতেছেন, তারপরে শব্দার্থ, তারপরে গদ্য বলতেছেন, কেন? কারণটা হচ্ছে কবিতা মুখস্থ করতে তোমার বেশি টাইম লাগবে না, সার সংক্ষেপ পড়তেও বেশি টাইম লাগবে না, শব্দার্থ পড়তেও বেশি টাইম লাগবে না। তুমি যদি এইটুকু কোনোভাবে পড়ে ফেলতে পারো, এইটুকু পড়ে ফেললে হচ্ছে তুমি দেখবা তোমার প্রায় 60% প্রিপারেশন কমপ্লিট। অর্থাৎ সিকিউ এমসিকিউ মিলায় তুমি 100-র মধ্যে 60 নাম্বার আনসার করার যোগ্যতা এখন অর্জন করে ফেলছো। এরপর যখন তোমার মধ্যে এই কনফিডেন্সটা চলে আসবে যে অন্তত 60% মার্ক আমি আনসার করতে পারবো চোখ বন্ধ করে, তখন ওই কনফিডেন্সের ঠেলায় তোমার গদ্য পড়তে যদি এর আগে লাগতো ধরো 50 ঘন্টা, তুমি এখন এই কনফিডেন্সের ঠেলায় দেখা যাবে তুমি 20 ঘন্টার মধ্যে হচ্ছে গদ্য সব কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো আগে হচ্ছে বেসিকটা ঠিক করতে। ক্রিকেটাররা যখন খেলতে নামে তখন তারা কিন্তু আমি একদম শুরুতেই আজকে 100 রান করবো, এবিডি ভিলিয়ার্স যখন 31 বলে 100 রান করছে তখন কিন্তু সে নিয়ত করে আসে নাই যে আমি আজকে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করবো। সে চিন্তা করছে আমি প্রত্যেকটা বলে খেলবো, প্রত্যেকটা বলে আমি ছক্কা মারার ট্রাই করবো। সো তার যখন 50 হয়ে গেছে তখন সে 100 টার্গেট করছে, 100 যখন হয়ে গেছে তখন সে 150 টার্গেট করছে, 150 হয়ে গেছে যখন সে 200 টার্গেট করছে, 200 হয়ে গেছে যখন তখন সে 250 টার্গেট করছে। এভাবে টার্গেটটা আস্তে আস্তে আগাইতে হয়। তোমার যখন 60% জিনিস খুব কম সময়ে পড়া হয়ে যাবে, তখন এই যে এই বিশাল সিলেবাস, এই 3টা জিনিস পড়তে তোমার যত টাইম লাগবে এই গদ্য পড়তে তোমার তার চেয়ে বেশি টাইম লাগবে। এই জন্য তুমি আগে এই 3টা জিনিস পড়ো, তারপরে হচ্ছে তুমি গদ্য পড়বা। ওকে, ফাইন, নাইস। এবার নেক্সট হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্র। এটা আমাদের খুবই ভয়ঙ্কর একটা সাবজেক্ট, তাই না? বাংলা দ্বিতীয় পত্র, এটা আমরা সবাই ভয় পাই।
রাইট? এখন বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আমাদের এমসিকিউ পার্ট আর একটা হচ্ছে রিটেন পার্ট। কোনটা আমরা কিভাবে পড়ব এই জিনিসটা একটু আমাদের জানতে হবে, রাইট? এখন দেখো, এমসিকিউ পার্টের জন্য মাস্ট তোমাকে বিগত 5 বছরের লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন দেখবা তুমি। এখন এটা কোনো কোচিং এর ভাইয়ারা তোমাকে পড়াবে না। বাংলা দ্বিতীয় তুমি হাজারটা কোচিং করতে চাও, কোনো কোচিং এর ভাইয়া বা স্যাররা এটা তোমাকে পড়াবে না। তোমাকে লাস্ট 5 বছরের 8টা বোর্ডের যে কোশ্চেন আছে, অর্থাৎ মোট 40টা কোশ্চেন হচ্ছে দেখতে হবে। তুমি জাস্ট কোশ্চেন দেখবা, বই পড়ার দরকার নেই। আমি বই পড়তে মানা করতেছি, তুমি বই পড়ো না। তুমি লাস্ট 5 বছরের 40টা কোশ্চেন দেখো। এখন এই কোশ্চেনটা দেখার পরে তোমার মধ্যে হচ্ছে একটা আইডিয়া হয়ে যাবে যে এই বাংলা দ্বিতীয় পত্রের যে বোর্ড বইটা আছে এটার কোন জায়গাগুলো থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন আসতেছে। যেমন তুমি প্রতি বছর দেখবা যে সমাস থেকে কোশ্চেন আসতেছে, সমাস। তুমি প্রতি বছর দেখবা যে কারক থেকে কোশ্চেন আসতেছে, ঠিক আছে? এখন তোমাদের সিলেবাসে যে টপিকগুলো আছে ওই টপিকগুলোর কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতেছে এটা ঘাটলেই বুঝে ফেলবে, এবং এটা তোমাকে নিজে একটু ঘাটতে হবে। বেশি না, এটাতে কিন্তু দুইটা জিনিস হবে। এক, তোমার বাংলা এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে, কারণ তুমি সলিউশন নিয়ে বসবা পাশে। এক পাশে টেস্ট পেপারটা, আরেক পাশে হচ্ছে সলিউশনটা। যেটা বুঝবা না এটা সলিউশন দেখে দাগাবা। ওকে? সো কোশ্চেন দেখে তুমি যখন একটা কিছু জানো না, নতুন কোশ্চেনটা দেখছো, কোশ্চেনটা দেখে তুমি কিছুক্ষণ চিন্তা করবা, হ্যাঁ এটার আনসার কেমনি হতে পারে, এমনি হতে পারে, এমনি হতে পারে। চিন্তা করে তারপরে তুমি যখন কোশ্চেনটা আনসারটা দাগাবা, বা তুমি চিন্তা করার পরে যখন আনসারটা দেখে দেখাবা, তখন কিন্তু ওই কোশ্চেনটা তোমার মাথায় সেট হয়ে গেল। ঠিক আছে? সো বাংলা এমসিকিউ ভালো করার জন্য আমরা এটা করবো। এরপর যখন আমরা বুঝে যাবো যে বাংলার এই জায়গা থেকে হচ্ছে কোশ্চেন আসতেছে, তখন আমরা কি করব, ওই জায়গাগুলো হচ্ছে ভালো করে এমসিকিউর জন্য মেইন বই থেকে দাগায় দাগায় পড়ে ফেলবো। ওকে? পড়ে ফেললাম আমরা, ইনশাল্লাহ বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউতে আনসার করতে পারবো। এবার রিটেনের জন্য যেটা করবা, এটার জন্য সাদমান ভাইয়াস ট্রিক ইউজ করবা। সাদমান ভাইয়াস ট্রিক, সেটা কি? দেখো, আমার চ্যানেলে তোমাদের প্রবন্ধ লেখার নিয়ম, প্রবন্ধ তো তোমাদের থাকে না, প্রতিবেদন, দরখাস্ত, দেন হচ্ছে তোমার রচনা, কিভাবে তুমি কোনটাতে বেশি নাম্বার পাইতে পারবা, এই জিনিসগুলো দেয়া আছে। তোমাদের এগুলো একটা মুখস্থ করতে হবে না, নট এ সিঙ্গেল। প্রতিবেদন, দরখাস্ত, রচনা, তুমি জাস্ট আমার ভিডিওগুলো দেখে নেবা। ভিডিওগুলো দেখলে তুমি পরীক্ষা হলে বানাবানা লিখতে পারবে। মানে এটা নিয়ে তুমি কতটুকু টাইম দিবা? তুমি 0% টাইম দিবা। তোমার বাংলা দ্বিতীয় পত্রের পুরো টাইমটাই তুমি কোথায় দিবা? এইখানে এমসিকিউটাতে যাতে তুমি ভালো করতে পারো, এটা ইনশাল্লাহ ভাইয়ার শিখাই দেবো। তুমি বানায় বিশ্বাস করো, ইনশাল্লাহ তুমি বানায় 20 পৃষ্ঠা রচনা লিখতে পারবা, যদি তুমি ভাইয়ার এই ভিডিওগুলো ইনশাল্লাহ দেখে ফেলো। ঠিক আছে? সো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই।